মন্ত্রী ব্রাত্য বসুর সব মিলিয়ে যে অশান্তি পাকানোর জন্য উনি ক্যাম্পাসের ভেতর ঢুকেছিলেন এবং তারপরে অ্যাটেম্প টু মার্ডার, বেশ কয়েকজন ছাত্রের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার নির্দেশ দেন। কয়েকজন ছাত্র গুরুতর আহত, ইন্দ্রানুজ, অভিনব, রাসেল এরা আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিল, এখন ছাড়া পেয়েছে। এই ঘটনার পর থেকে, পয়লা মার্চের পর থেকেই আমরা দেখেছি গত 10-12 দিন ধরে লাগাতার হুমকি হুঁশিয়ারি তৃণমূলের বেশ কিছু মাতব্বররা, নেতা মন্ত্রীরা, বিজেপির নেতা মন্ত্রীরা, এমপি, এরা প্রত্যেকের প্রতিদিন মানে নিয়ম করে ভাত খাওয়ার মতন, রুটি খাওয়ার মতন নিয়ম করে সকাল বিকেল অমুক সেকেন্ডের মধ্যে যাদবপুর দখল করব, অমুক মিনিটের মধ্যে যাদবপুর দখল করব, এই ধরনের কথাবার্তা বলে যাচ্ছে। লাগাতার একটা হেট মঙ্গারি চালানো হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে এই ভারতবর্ষের বুকে শিক্ষার মান, পড়াশোনার পরিবেশ, তার রেজাল্ট, তার অ্যাপটিটিউড গোটাটা মিলিয়ে যে জায়গা নিয়ে আছে, সেই জায়গাটাকে আক্রমণ করা হচ্ছে প্রত্যেক দিন। পশ্চিমবাংলার মাটিতে পার্থ চ্যাটার্জির আমলে এবং ব্রাত্য বসুর আমলে আমরা দেখেছি প্রতিদিন শিক্ষার মান ক্রমশ পড়তে থেকেছে, স্কুল কলেজ বন্ধ হয়েছে, ড্রপ আউটের সংখ্যা বেড়েছে, পড়াশোনার মান, ক্যাম্পাসের অভ্যন্তরে পঠন পাঠনের পরিবেশ সবটা নষ্ট হয়েছে। তার মধ্যে দাঁড়িয়েও যাদবপুর বিশ্ববিদ্যালয় তার নিজের মান ধরে রাখতে পেরেছে বলেই কি এই ধরনের আক্রমণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। কন্টিনিউয়াস হেট স্পিচ এগেনস্ট যাদবপুর। বেশ কিছু মিডিয়া পার্সোনাল ব্যাকড বাই তৃণমূল বিজেপি, যাদের খোরপোশ যোগায় তৃণমূল বিজেপি, তারাও এই কাজে নেমেছে। এই চক্রান্ত, এই ষড়যন্ত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ক্রমাগত চলছে। আমরা নাম করে বলেছি, আজকে সকালে আমরা কলকাতা পুলিশের কমিশনার তার কাছে এই ডেপুটেশন মেলের মাধ্যমে পাঠিয়েছি। যেহেতু উচ্চ মাধ্যমিক চলছে, অন্য মাধ্যমে আমরা যেতেই পারতাম, যেহেতু উচ্চ মাধ্যমিক চলছে তাই গেলাম না। এখন বিষয় হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা খানিকটা তৃণমূলের জন্য এবং পুলিশের জন্য এই সময়টাতে রক্ষা কবচ হয়ে এলো আর কি। না হলে যে পদ্ধতিতে লালবাজারে ডেপুটেশন দিতে যেতে হয় সেই পদ্ধতিতেই আমরা যেতাম যদি কোনো ব্যবস্থা গ্রহণ করা না হয়। সেই পদ্ধতির দিকেই আমরা এগোবো 18 তারিখের পরে। আমরা জানিয়েছি একদম নাম করে করে অরূপ বিশ্বাস, সায়নী ঘোষ, মদন মিত্র, সৌগত রায়, শুভেন্দু অধিকারী, রাজ চক্রবর্তী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ সহ তৃণমূল এবং বিজেপির যে সমস্ত নেতারা এই ধরনের কটূক্তি, এই ধরনের অপপ্রচার, এই ধরনের হেট স্পিচ, হুমকি হুঁশিয়ারি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতি দিচ্ছে, এদের বিরুদ্ধে অবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর আগেও আমরা এই আহ্বান রেখেছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতি যে তোমরা এফআইআর লঞ্চ করো, মামলা করো, আমরা পাশে আছি, আমরা সাথে আছি। একসাথে একজুট হয়ে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে থেকে বুঝে নিতে হবে এই ধরনের হামলার হুঁশিয়ারি গুলোকে। এমন একটা পরিবেশ তৈরি করা হচ্ছে যেখানে প্রতিদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এই আগামী কাল থেকেই, কাল পরশু থেকে দোল, হোলি ইত্যাদির মরশুম, আগামী 3-4 দিন রমজান মাস চলছে, কয়েক সপ্তাহের মধ্যে ঈদ আসছে। এই সময়টাতে ছাত্রছাত্রীরা তারা পরিবারের কাছে যায়, বাড়িতে ফেরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়তে মূলত গ্রামীণ অঞ্চলের ছাত্রছাত্রীরা তারা পড়াশোনা করতে আসে। তারা বাড়িতে ফেরবার সময় তাদের ওপর কোন রকম আক্রমণ, কোন রকম যদি তাদের নিরাপত্তার অভাব তারা বোধ করে, তার দায় কে নেবে? কলকাতা পুলিশকে অবিলম্বে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং যেভাবে এই হেড মঙ্গারিংটা ক্রমশ গোটা দেশ জুড়ে ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, তার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ পুলিশ প্রশাসনকে নিতে হবে। এখন পুলিশের মোটিভ হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য অশান্তিটাকে অব্যাহত রাখবার জন্য, অচলাবস্থাটাকে অব্যাহত রাখবার জন্য আজকে লালবাজার থেকে একটা চিঠি গেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে, পুলিশ আউটপোস্ট বানানোর জন্য জমিছে।
এই রাজ্যের কোন বিশ্ববিদ্যালয়তে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পুলিশ আউটপোস্ট আছে? একটু লালবাজার এই জবাবটা দিচ্ছে। তাহলে হঠাৎ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে পুলিশ আউটপোস্টের প্রয়োজন পড়ছে কেন? তাহলে কি পুলিশ আউটপোস্ট তৈরি করে তৃণমূলের বহিরাগত গুন্ডাদেরকে সেই আউটপোস্টে আশ্রয় দেওয়া, ঠিকানা দেওয়ার বন্দোবস্ত করার চিন্তা ভাবনা করছে রাজ্যের সরকার, রাজ্যের প্রশাসন? এটাই কি তাহলে ফিকির? বিশ্ববিদ্যালয়ের জমির লিজ, সেই লিজের রিনুয়াল এখনো হয়নি। 2023 সালে সেই রিনুয়াল এক্সপায়ার করেছে। তাহলে যে জমির লিজের রিনুয়াল এখনো হলো না, সেই জমি বিশ্ববিদ্যালয় দেবে কোথা থেকে? লালবাজারকে বা পুলিশ প্রশাসনকে? এবং কেন এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জমি, সেই জমির লিজের রিনুয়াল হলো না, এই প্রশ্নটাও আমরা সামনে রাখতে চাই। এর থেকেই বোঝা যাচ্ছে রাজ্যের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ারের মধ্যে দিয়ে চলছে। আমরা এর আগেও বলেছি, কোনো স্থায়ী ভিসি নেই, রেজিস্ট্রার নেই পার্মানেন্ট, প্রভিসি পার্মানেন্ট নয়, ডিন অফ স্টুডেন্টসরা পার্মানেন্ট নয়, ফ্যাকাল্টি কাউন্সিল পার্মানেন্ট নয়, নির্বাচিত ছাত্র সংসদ নেই। এই সবটা মিলিয়ে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার তৈরি হচ্ছে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে, তারই অংশ এরা, তারই অংশ এবং তারই উদাহরণ এটা যে বিশ্ববিদ্যালয়ের জমির লিজ 2 বছর আগে এক্সপায়ার করে যাওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত রিনিউ হয়। প্রশাসনকে আমরা বলবো, যথেষ্ট অপদার্থতার পরিচয় রাজ্যের প্রশাসন দিয়েছে। রীতিমতো হাইকোর্টের বকুনি খেয়ে বাধ্য হয়েছে এফআইআর দায়ের করতে। এখনো অব্দি ব্রাত্য বসুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা প্রশাসনিক মহল থেকে নেওয়া হয়নি। এখন ব্রাত্য বসুর বন্ধু বান্ধবদের, ওনার ছানাপোনাদের খুবই দুঃখ লাগছে যে ওনাকে ক্রিমিনাল বলা হচ্ছে বলে। আমরা বলছি আমাদেরও খুব একটা ভালো লাগছে না। রাজ্যের শিক্ষামন্ত্রীকে ক্রিমিনাল বলতে আমরা খুব একটা গর্বিত বোধ করছি, কিন্তু এটা তো বলতে হয় না। যদি ব্রাত্য বসুর মতন একজন অপরাধ মনস্ক মানুষের হাত থেকে শিক্ষা মন্ত্রকটা সরিয়ে দেওয়া হয়, তাহলেই আর শিক্ষামন্ত্রীকে ক্রিমিনাল বলবার প্রয়োজন পড়বে না। কিন্তু সে বিষয়েও এখনো পর্যন্ত কোন রকম পদক্ষেপ রাজ্যের সরকার বা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না। উল্টো দিকে যেটা করা হচ্ছে, যেখানে যা প্রতিবাদ কর্মসূচি, ইভেন প্রতিবাদের যে সমস্ত চিরাচরিত ভঙ্গি, চিরাচরিত ফর্ম, সেইগুলোর ওপর লাগাতার পুলিশি আক্রমণ এবং পরবর্তীতে পুলিশি হেনস্থা। আমি নির্দিষ্ট করে বলতে চাই, বিধাননগর কমিশনারেট, ব্যারাকপুর কমিশনারেট, সবাই জানে এই কমিশনারেটের মাথারা কোন কাজের সাথে যুক্ত। অভিষেক ব্যানার্জির টাকা পুলিশের গাড়িতে করে কিভাবে গ্রিন করিডোর থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এবং তার পরপরই এই নানান কমিশনারেটের মাথারা তারা কিভাবে প্রমোশন পায়, এর আগেই আমরা দেখেছি। এই সমস্ত কমিশনারেট, বিশেষ করে এই দুটি কমিশনারেট কন্টিনিউয়াস যে কোনো ধরনের প্রতিবাদের ওপরে, সাংবিধানিক প্রতিবাদ, সাংবিধানিক ফর্মের যে কোনো প্রোটেস্ট, ডেমনস্ট্রেশন, তার উপরে আক্রমণ করছে, হেনস্থা করছে। তার কয়েকটা উদাহরণ আমরা দিচ্ছি এরপর। সব মিলিয়ে প্রশাসনকে তার ভূমিকা পালন করতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিরুদ্ধে যেভাবে হেড মঙ্গারিং চলছে, যারা যারা করছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ইমিডিয়েট ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিরাপত্তাটা সুনিশ্চিত করতে হবে। বিধানসভাতে ব্রাত্য বসু গতকাল বলেছেন 2-4টি কথা, বলে নেওয়া দরকার। কেন ওনাকে অপরাধ মনস্ক বলছি, কেন উনি ঠান্ডা মাথায় অপরাধ সংগঠিত করতে পারেন? গ্রামীণ স্কুলে টিচারদের পাঠানোর কথা বলছে। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে একজন শিক্ষামন্ত্রী বেআব্রু ভাবে মিথ্যাচার করে যাচ্ছেন। গ্রামীণ স্কুলে বলছেন শিক্ষকদের পাঠানোর কথা, অথচ গত কয়েক বছর ধরে 8,000 স্কুল এই পশ্চিমবাংলার মাটিতে বন্ধ করে দিয়েছেন এই ব্রাত্য বসু। 3,500 স্কুলে কোনো পড়ুয়া নেই, 6,500 স্কুলে একজন মাত্র টিচার, এর মধ্যে 70% হচ্ছে গ্রামীণ স্কুল। গতকাল যখন উনি এই কথা বিধানসভায় দাঁড়িয়ে বলছেন, ঠিক একই সময়ে বাঁকুড়া জেলাতে 7টা এমএসকে, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, বন্ধ করে দেওয়ার নির্দেশিকা ওনার দপ্তর থেকে বাঁকুড়া জেলার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরের কাছে পাঠানো হচ্ছে। তাহলে কোনটা সত্যি? যে শিক্ষামন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে একটি কথা বলছেন, আবার সেই একই দিনে ওই বক্তব্য ওনার চলাকালীনই 7টা এমএসকে বাঁকুড়াতে 7টি জায়গায়, ইন্তাসে একটা, কোতলপুরে একটা,
আরো 5টা জায়গায়, সব মিলিয়ে 7টা জায়গায় 7টা এমএস কে বন্ধ করে দেওয়ার নিদান যায়, তাহলে কোনটাকে সত্য ধরবো, কোনটাকে মিথ্যা ধরবো? গুলিয়ে দেওয়ার চেষ্টা প্রতিনিয়ত। ড্রপ আউট গ্রামীণ অঞ্চলে সবচেয়ে বেশি, কোনো বক্তব্য নেই ওনার ড্রপ আউট নিয়ে, অথচ বুক ফুলিয়ে উনি বিধানসভার ভেতরে বলছেন গ্রামীণ অঞ্চলের স্কুলগুলোতে টিচাররা পড়াতে আসার আগে শুরুতে কয়েক বছর গ্রামীণ অঞ্চলে স্কুলে পড়াতে যেতে হবে। স্কুলটাই যদি না থাকে তাহলে পড়াতে যাবে কোথায়? রিক্রুটমেন্ট বন্ধ, এখনো পর্যন্ত প্রাথমিক শিক্ষকদের রিক্রুটমেন্ট চালু করতে পারলো না। দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি ফ্রেশ অ্যান্ড ফেয়ার রিক্রুটমেন্ট চালু করতে হবে, এখনো পর্যন্ত তার কোনো পদক্ষেপ নেই। পার্থ চ্যাটার্জি যে শিক্ষক নিয়োগ দুর্নীতির রাস্তা দেখিয়েছে রাজ্যের মানুষকে, সেই রাস্তাটাই আরো প্রশস্ত করার দিকে ব্রাত্য বসু এগোচ্ছে। পাশাপাশি আরেকটা কথা বলেছেন যে বেসরকারি স্কুলের ফি নিয়ন্ত্রণ করবার জন্য নতুন ব্যবস্থা করা হবে। যদি করতে পারেন খুব ভালো, কিন্তু আমাদের পূর্ব অভিজ্ঞতা বলছে ঠিক 2 বছর আগে 2023 সালে এই একই কথা ব্রাত্যবাবু উনি বিধানসভায় দাঁড়িয়ে বড় মুখ করে বলেছিলেন। 2 বছরের মধ্যে বেসরকারি স্কুলের ফি চটচর করে বেড়েছে, কোথাও কোথাও প্রায় 100%-এরও বেশি ফি বৃদ্ধি হয়েছে, কিন্তু তারপরে দাঁড়িয়েও এখনো অব্দি কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অতএব প্রতি বছর ওনার মিথ্যার রিনিউয়াল করেন উনি, এক এক বছর এক একটা নতুন মিথ্যা বিধানসভার ভেতরে বলছেন। এর আগেও পার্থ চ্যাটার্জির আমলে বেসরকারি স্কুলের ফি নিয়ন্ত্রণ করবার জন্য একটা রেগুলেটরি বোর্ড তৈরি হয়েছে। সেই রেগুলেটরি বোর্ডের একটি মাত্র মিটিং সংগঠিত হয় এবং তারপরে সেই মিটিং এর রিপোর্ট আর পাবলিক ডোমেনে আসেনি এবং সেই রেগুলেটরি বোর্ডটির ওই দিনই মৃত্যু হয়। তারপরে আর কোনো মিটিং হয়নি। মধ্যিখানে মমতা ব্যানার্জি নিজে খোদ সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতালগুলির এই সমস্ত ফি রেগুলেশনের জন্য একটা ব্যবস্থা নেবেন বলেছিলেন। 2-1 দিন মিটিং টিটিং হলো, একটা রেগুলেটরি বোর্ড তৈরি হলো, তারপর আবার যেতে সেই বেসরকারি হাসপাতালের মালিকরা গেলেন, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করলেন, তারপর সেই রেগুলেটরি বোর্ড এক্সপায়ার করে গেল। যেমন খুশি তেমন হচ্ছে যে স্বাস্থ্যের খরচ বাড়তে থাকলো বেসরকারি হাসপাতালে। অতএব মোটিভ যদি এটা হয় যে আমি শুধু ঘোষণা করব তারপর তা কার্যকরী করব না, তাহলে কিন্তু সেটাকে মিথ্যাচার বলেই ধরে নিতে হবে। এবং বিধানসভার ভেতরে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী ঠান্ডা মাথায় মিথ্যাচার করছেন মানেই এটা প্রমাণিত হয় উনি কতটা অপরাধ মানুষ। উনি যদি ক্রিমিনাল না হন তাহলে এটা ওনার দায়িত্ব যে উনি ক্রিমিনাল নন, উনি নতমস্তকে ছাত্রদের কাছে এসে ক্ষমা চান যে ওনার ভুল হয়েছে। একজন ছাত্রের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার নির্দেশ ক্রিমিনাল সুলভ, এটা ওনারও মাথায় রাখা উচিত, আমাদেরও মাথায় রাখা উচিত এবং রাজ্যের মানুষের মাথায় রাখা উচিত। এজেসি বোস কলেজে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন এই প্রেস কনফারেন্স আমরা করছি, টিএমসিপি তৃণমূলের এমপি কে ঘিরে রেখেছে। আচ্ছা, এখন তৃণমূলের কি বক্তব্য তাহলে এটা নিয়ে? এখন তৃণমূলের বড় বড় মুখপাত্ররা যারা দিনের পর দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়কে মেলাইন করছে, তাদের কি বক্তব্য? যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলতে যাওয়াটা অপরাধ, কিন্তু টিএমসিপি তারা তৃণমূলের সাংসদকে ঘিরে রাখবে, এটা কি তাহলে অপরাধ নাকি অপরাধ নয়? এইটা তৃণমূল একটু পরিষ্কার করে উত্তরটা দিক। সব মিলিয়ে এমন পরিবেশ তৈরি করা হচ্ছে যেখানে দাঁড়িয়ে যেটা মূল কথা, ছাত্র সংসদ নির্বাচন, এই রাজ্যের ক্যাম্পাসগুলোতে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় এবং কলেজ ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের দাবিটাকে ডাইলিউট করে অন্য আরো 4-5টা কথাকে সামনে রেখে মোটটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা স্পষ্ট বলছি, ইমিডিয়েট এই রাজ্যের সমস্ত কলেজ ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনটা এই কারণেই প্রয়োজন। কলেজ বাঁচাতে গেলে, শিক্ষা বাঁচাতে গেলে, এডুকেশনের গুরুত্ব এই রাজ্যের বুকে ফেরাতে গেলে, যে কথা আমরা বারবার বলেছি, রিক্লেম এডুকেশন, এডুকেশনকে পুনরুদ্ধার করতে গেলে সিলেবাস থেকে শুরু করে স্কুল কলেজের সংখ্যা, শিক্ষক নিয়োগ, ফ্যাকাল্টি কাউন্সিল, এই সমস্তটার লড়াইটাকে, দাবির লড়াইটাকে মজবুত করতে গেলে ইমিডিয়েট ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে গোটা রাজ্যের ছাত্র সমাজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামার আহ্বান জানাবো। যাদবপুর থেকে মেদিনীপুর গোটা রাজ্য ঐক্যবদ্ধ হয়ে লড়াই করছে। এই লড়াইয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে নিরাপত্তার বলয়ের মধ্যে বসে কেন্দ্রের সরকার, রাজ্যের সরকারের দেওয়া পাবলিকের টাকায় নেওয়া
নিরাপত্তার বলয়ের মধ্যে বসে যে সমস্ত নেতা মন্ত্রীরা দিনের পর দিন এই হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন, তাদেরকে বলবো যদি দম থাকে বাড়িতে নিরাপত্তা রক্ষীদেরকে রেখে বাড়ি থেকে বেরোন। যাদবপুর অব্দি পৌঁছতে পারবেন না, আপনার পাড়াটা পার করবার আগেই পাবলিকের যা মনোভাব, সেই মনোভাব আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। শেষ কথা, আজকে সকাল থেকে একটা নির্দিষ্ট ভিডিও ক্লিপিং একাধিক সংবাদ মাধ্যমে ঘোরাফেরা করছে। বেশ কিছু খবরের কাগজ, একদম মানে ট্রেডমার্ক খবরের কাগজ তৃণমূলের, তারা নানা ধরনের মিথ্যাচার কন্টিনিউয়াস করে যাচ্ছে। ব্রাত্য বসুর বাড়িতে পোস্টার মারা হয়েছে, এই ধরনের কথা বলে। আমরা শুরুতেই বলে দিতে চাই, যে পোস্টারটিকে নিয়ে এই কথা উঠেছে সেই পোস্টারটি ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তৈরি করা পোস্টার। হ্যাঁ, আমাদের তৈরি করা পোস্টার। আমরা মনে করেছি যে একজন যার বিরুদ্ধে এফআইআর হয়েছে তারপরেও সে কোন রকম কথা বলছে না বা পুলিশের কাছে গিয়ে ধরা দিচ্ছে না, অথচ বিধানসভায় যাচ্ছে, তাহলে তাকে ওয়ান্টেডই বলা হয়। আমি আপনি এরম কাজ করলে আমাকে আপনাকে ওয়ান্টেডই বলা হবে, এবং উনি যে ক্রিমিনাল নন সেটা ওনাকেই প্রমাণ করতে হবে। আমি শুরুতেই এই কথাটা বললাম, রাখলাম আপনাদের সামনে। এবার সেই পোস্টারটি নাকি ব্রাত্য বসুর বাড়িতে লাগানো হয়েছে, এসএফআই এর কর্মীরা নাকি ব্রাত্য বসুর বাড়িতে গিয়ে পোস্টারটি লাগিয়েছে। এইটা হলো সেই ভিডিওর সেই ছবিটা, যে ছবিটায় দেখা যাচ্ছে যে এসএফআই এর ছাত্রছাত্রীরা, এসএফআই এর কর্মীরা, তারা এই পোস্টারটি লাগাচ্ছে। এখানে যাদেরকে দেখা যাচ্ছে তারা প্রত্যেকে এসএফআই এর কর্মী, এটা বলতে আমাদের কোথাও কোনো অসুবিধা নেই। এসএফআই এই পোস্টারটি লাগাতে গিয়েছিল, এসএফআই এই পোস্টার লাগিয়ে এসেছে, কিন্তু সেই পোস্টারটা ব্রাত্য বসুর বাড়িতে এই পোস্টারটা লাগানো হয়নি। চাইলে আমরা ব্রাত্য বসুর বাড়ি থেকে এই পোস্টারটা লাগিয়ে আসতে পারতাম, কিন্তু আমরা সেটা করিনি। যে বাড়িতে পোস্টারটি লাগানো হয়েছে, এই সিসিটিভি ফুটেজে যে বাড়িটি দেখানো হচ্ছে সেই বাড়িটি এই বাড়িটি, এবং এই বাড়িটির থেকে 300 মিটার দূরে ব্রাত্য বসুর বাড়ি। অতএব হয় পুলিশ প্রশাসন, প্রথমত এই ফুটেজটি পুলিশ প্রশাসনের মাধ্যমেই আমরা আশঙ্কা করছি একাধিক মিডিয়া চ্যানেল তারা পেয়েছে, এটা তাদেরকেও সংশোধন করে দেওয়া যে 300 মিটার দূরত্বের যে অঙ্কটা, এইটা পুলিশ থেকে শুরু করে মিডিয়া মহল তাদের প্রত্যেকের এটা পরিষ্কার ধারণা থাকা উচিত যে ব্রাত্য বসুর বাড়ি এবং যে বাড়িতে এই পোস্টারটি লাগানো হয়েছে, এই দুটি বাড়ির মধ্যে 300 মিটারের দূরত্ব আছে। তাই যা বলা হচ্ছে তা ভুল। আসলে পুলিশ, আমি আগেও বলছিলাম, গতকাল লেক টাউন থানাতে আমাদের রাজ্যের বাম আন্দোলনের নেতৃত্ব পলাশ দাস, আমাদের অভিভাবক, ছাত্র যুব আন্দোলনের প্রাক্তন নেতৃত্ব, ওনাকে ডেকে পাঠানো হয়েছিল। উনিও গিয়ে যা বলার বলে এসছেন। এটা স্পষ্ট যে পুলিশ ভিন্ডিকটিভ ভাবে এই আন্দোলনকে দমন করবার জন্য, ছাত্রদের ঐক্যবদ্ধ অ্যাটিচিউডটাকে দমন করবার জন্য এই ধরনের মিথ্যা প্রচার, এই ধরনের কার্যকলাপ করছে। এই বিষয়টা নিয়ে আরো খানিকটা বিস্তারিতভাবে আকাশ কর, আমাদের উত্তর 24 পরগনা জেলার সম্পাদক, ও এখানে উপস্থিত আছে, ও আরো কিছু তথ্য ওর সাথে নিয়ে এসছে, ও বাকিটা এই বিষয়ে খানিকটা এমফাসাইজ করে বলবে। বল। আচ্ছা বন্ধুরা যারা আছেন, আমাদের রাজ্য সম্পাদক যে ঘটনাটা বললেন এবং যে ছবিগুলো দেখালাম আমরা, কালকে রাত্রির থেকে এটা দেখছি হঠাৎ করেই খুবই গুটি কয়েক মিডিয়া এবং কয়েকটি পোর্টাল, সবাই জানেন সেগুলো কারা চালায়, কাদের টাকায় চলে ইত্যাদি, ঠিক আছে। সেই কয়েকটিতে একটা ফুটেজ দেখানো হচ্ছে এবং আমি বারবার করে বলছি এই নিচের লাইনটা দেখার জন্য। এইখানে লেখা হচ্ছে শিক্ষামন্ত্রীর বাড়িতে রাতে পোস্টার মারার ভিডিও প্রকাশ্যে। এই কথাটা যখন প্রকাশ করেছেন যারা, আমি অনুরোধ করব তারা এই দায়িত্বটা নেবেন, এই কথাটা যখন লিখছেন তারা। এবং এটা কাল বলে না, প্রথম দিন থেকেই এই যাদবপুরের ঘটনা ঘটার পর সারা রাজ্যে যেভাবে পুলিশ আক্রমণ নামিয়ে এনেছে, মেদিনীপুরের ঘটনা দেখে আমরা সবাই শিউরে উঠেছি। একইভাবে উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন প্রান্তে এবং ঘটনাচক্রে দমদম যেহেতু শিক্ষামন্ত্রীর কেন্দ্র, বিধানসভার কেন্দ্র, তার বাড়িটা ইম্পর্টেন্ট না, তিনি ওখান থেকে জিতেছেন, জিতে মন্ত্রী হয়েছেন। ফলত সেইখানেও উত্তর 24 পরগনা জেলার বাকি অংশের মতো
দমদমে ছাত্ররা এবং অন্যরা প্রতিবাদ জানায়। প্রথম দিন থেকেই দমদম চত্বরে কোথাও শিক্ষামন্ত্রীর পুষ্পদল পড়ানো যাবে না, এই আবদার নিয়ে পুলিশ নানা জায়গায় ঘুরঘুর ঘুরঘুর করে, কিন্তু সেই আবদার শোনার কোনো প্রশ্ন থাকে না। তখন সেই পুষ্পতুল পড়াতে গেলেও সেই পুলিশ মিছিলের উপর আক্রমণ করে। আমাদের এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির একজন সদস্যকে সেখান থেকে গ্রেপ্তারও করে তুলে নিয়ে যাওয়া হয়, পরে সে ছাড়তে বাধ্য হয়, অন্যান্যরা আক্রান্ত হয়। এবং তারপর দিন থেকেই আমরা দেখছি পুলিশ একেবারে পেটোয়া গেস্টাপো বাহিনীর মতো আচরণ করছে এবং একের পর এক মিথ্যাচার করছে, এবং সেই মিথ্যাচারে এক অংশের মিডিয়াকে ব্যবহার করছে। এই যে যেমন আমাদের 3 জন কমরেডকে ডেকে পাঠানো হয়, তারা যান, তারা কেউ উডবান ওয়ার্ডে ভর্তি হননি, তারা গিয়ে কথা বলে আসেন এবং বোঝা যায় যে একটা এফআইআর মামলা এই সমস্ত করা হয়েছে। জনৈক দমদমের কে শুভঙ্কর নাকে তাকে দিয়ে, এখন তো তৃণমূলে গোটাটাই জনৈকতে চলছে, যাই হোক। এবং তারপরে তারা আইনি যা যা পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী তারা সেটার মধ্যে দিয়ে গেছেন আমাদের কমরেডরা, এবং আদালতেও বিধাননগর কোর্টেও পুলিশকে যথেষ্ট ভর্ৎসিত হতে হয়। এবং তারপর থেকে আমরা দেখছি এই মিথ্যাচারটা শুরু হলো। এই যে আমি যেটা দেখালাম, এটা হচ্ছে এই বিভিন্ন ফুটেজ দেখানো হচ্ছে এবং মিথ্যে দাবি করা হচ্ছে শিক্ষামন্ত্রীর বাড়িতে পোস্টার লাগানো হচ্ছে বলে। এইটা হচ্ছে সেই বাড়ি দমদমের কালিন্দী চত্বরের যেখানের ফুটেজ এটা দেখানো হচ্ছে। শুধু এই বাড়ি বলে নয়, এইটা একটা ভুল হবে যদি এটা কেউ মনে করেন যে এটা বোধহয় শুধু ওই বাড়িটিতেই বা ওই চত্বরে লাগানো হয়েছে। না, কালিন্দী বাস স্টপ একটা প্রকাশ্য জনবহুল জায়গা, সেইখানে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে রাজ্য কমিটির পোস্টার সারা রাজ্য জুড়ে লাগানো হয়েছে। উত্তর চব্বিশ পরগনারও বিরাটি, বারাসাত, বিভিন্ন এই আছে ছবি আমাদের কাছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জনবহুল স্থান যেরকম হয় আর কি পোস্টার লাগানো, সেই সমস্ত পোস্টার লাগানো হয়েছে। মিথ্যে কথাটা পুলিশ বলছেন যে তাদের বাড়িতে লাগানো হয়েছে। এক হচ্ছে এই সংস্কৃতি এসএফআই নয়। এসএফআই সম্পর্কে যারা জানেন না, যারা পুলিশে চাকরি করেন, জানা উচিত, বা তৃণমূলের যারা আছেন তারা একটু ইতিহাসের পাতা ঘাটলে বুঝতে পারবেন এসএফআই 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 সাথে অন্যদের তুলনা করাটা একটু কঠিন আছে। সুতরাং এই যে মিথ্যাচারটা করছেন, এবং এর সাথে আরো স্পেসিফিকলি আমি বলছি এই ফুটেজ কোথা থেকে পেলো, এক। 2 নম্বর কথা, একটি কাগজ, আমি কি নাম জানি না, 365 না 420 কি একটা আছে, সব পত্রিকায় চলে, তাতে যে কমরেডদের আমাদের ডাকা হলো সেই কমরেডরা থানায় গেলেন কথা বলার জন্য, সেখানে পুলিশ যে ছবি তুললো তাদের, সেই ছবি বেরিয়ে গেল সেই কাগজে। পুলিশের কাজ এই ছবি দেওয়া, পুলিশ পারে এটা করতে, এবং সেই কাগজে সেই কমরেডদের নাম এবং বাড়ির ঠিকানা প্রকাশ করা হয়েছে। এটা পরিষ্কার করে আমরা বলে রাখছি এসএফআই এর তরফ থেকে, আইনি আদালতের প্রক্রিয়া যা আছে আছে সেটা আমরা আমাদের মতো করে চালাবো, পুলিশ মতো করে চালাবো। এই যে নাম এবং ঠিকানা প্রকাশ করে দিয়ে যেটা করতে চাইছেন, এর ফলাফল হিসাবে কারোর পরিবার, কারোর বাড়ি, কোনো কমরেড যদি আক্রান্ত হয় বা তাদের সাথে কোনো ঘটনা ঘটে, তার দায় কিন্তু পুলিশ এবং যারা এই সমস্ত পুলিশের কথা করছেন সংবাদ মাধ্যমের নাম নিয়ে, তাদেরকে কিন্তু সেই ফল ভোগ করতে হবে। এখন জানি না এই ছবি দেখানোর জন্য, এখন তো ছবি দেখালেই পুলিশ ডাকে, পুলিশের কাজ পুলিশ করবে না, প্রমাণ দিতে হবে আমাদের আবার ডাকতে পারে, ডাকলে আমরা আবার বলছি উৎকর্ণে আমরা ভর্তি হবো না, আস্তে আস্তে যাবো। সুজন ভট্টাচার্য যেভাবে গেছেন, আমাদের এই কমরেডরা যেভাবে গেছেন, পলাশ দাস দমদম সহ সারা রাজ্যের নেতা গণ আন্দোলনে তিনি যেভাবে গেছেন সেভাবে। এবং এখন এটা জানতে পারছি যে দমদমে আপনারা জানেন সবাই, আমরা এসএফআই উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে একটা মিছিল করি। ওই একই কথা, দমদমটা ওনার বিধানসভা কেন্দ্র বলে, সেখানকার মানুষের জানার অধিকার আছে, আমাদের জানানোর দায়িত্ব আছে, সেই জন্য দমদম চলোর ডাক দেওয়া হয়। এখন জানতে পারছি, কাগজ টাগজ এখনো পাইনি, সেসব নিশ্চয়ই পাবো, পুলিশের প্রেমপত্র সরকারের, সেই মিছিল করার অপরাধেও নাকি ছাত্র নেতাদের নামে মামলা করা হচ্ছে। সেই মিছিল শুরুর সময় আমি দেখছিলাম উপরে ড্রোন উড়িয়ে পুলিশ ভিডিও করছে। তা আমি তো পুলিশের কাছে ওখানে অনুরোধ করেছিলাম যে আমাদের তো একটু ড্রোন টোন ওড়ানোর পয়সা নেই, ওই ফুটেজ আমাদের দেবেন, আমরা রিল টিল করে ছাড়বো ফেসবুকে। কিন্তু ওই ড্রোন থেকে কি এমন দেখতে পেল যার জন্য একটা মিছিল করার অপরাধে মামলা করতে হচ্ছে? মিছিল করা, পুষ্পতুল পড়ানো, পোস্টার লাগানো পশ্চিমবাংলা না, ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীতে স্বীকৃত প্রতিবাদের মাধ্যম। কারোর কুসংস্কার থাকতে পারে কোন নেতা নেত্রী, তার কুসংস্কারের খেলায় পুলিশ পুষ্পতুল পড়ানো বন্ধ করে দেবে, এইটা হতে পারে না, তার বিরুদ্ধে মামলা দেবে, এটা হতে পারে না। এবং আমরা রাজ্যের সরকার প্রশাসন তাদের কাছে অনুরোধ করছি, প্রতিবাদ করার
অধিকার যেমন সকলের রয়েছে, একটা সমাজে একটা ব্যবস্থায় প্রতিবাদ রক্ষা করবার দায়িত্ব সরকারের আছে। যদি প্রতিবাদ করবার জেনারেল মাধ্যমগুলো যেগুলোর কথা আমি বলছি সেগুলোতে আটকানো হয়, তাহলে কি ওনারা চাইছেন যে প্রতিবাদের অন্য মাধ্যমগুলো করা হোক? আমরা কোনো গন্ডগোলের পথে, কোনো অব্যবস্থার পথে যেতে চাই না। এসএফআই ছাত্র সংগঠন হিসাবে সারা দেশে যে পদ্ধতিতে চলে আমরা সেই পদ্ধতিতেই চলি, গণতান্ত্রিক পদ্ধতিতে। কিন্তু পুলিশ কেন গণতন্ত্রের উল্টো কাজটা করছে? জনতার আইনের বদলে কেন মমতার আইনের হয়ে পুলিশ কাজ করছে? এর প্রশ্নের উত্তর পুলিশ, এই কয়েকটা সংবাদ মাধ্যম যারা পুলিশের কথা এই সমস্ত করছে, আমি তাদের বেশি দোষ দিই না। এসব না করলে চ্যানেলের পরের দিন থেকে চালাতে হয়তো তাদের অসুবিধা হয়, আমি জানি না, কিন্তু এগুলো বন্ধ করতে হবে। মিছিল, মিটিং, পুষ্পতুল পোড়ানো, পোস্টার লাগানো, এগুলো সব স্বীকৃত পদ্ধতি এবং আমরা তখন অস্বীকার করছি না। দেবাঞ্জন দা যেটা বললো যে এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির বানানো পোস্টার, সেটা এসএফআই কর্মীরা লাগাতে যাবে না তো কি তৃণমূলের কর্মীরা লাগাতে যাবে? এসএফআই পোস্টার নিয়ে এসএফআই কর্মীরা দমদম সহ গোটা উত্তর 24 পরগনা এবং গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে সেই পোস্টার লাগিয়ে, সেই পোস্টার কারোর ভালো লাগতে পারে, খারাপ লাগতে পারে, সেটা কারোর মনে হতে পারে অন্যায় বেআইনি, সেটা যা হবে আদালতে লড়াই হবে, আইনি আদালতে লড়াই হবে। কিন্তু তার জন্য যেভাবে কমরেডদের ডেকে হেনস্থা করা হচ্ছে, তাদের নাম, তাদের পরিচয় এইসব প্রকাশ্যে দিয়ে, ফুটেজ দিয়ে মিথ্যে কথা বলে, এর বিরোধিতা আমরা করছি এবং পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি, আমরা যেমন দমদমের মিছিলটা করার আগেও আপনাদের জানিয়ে ইন্টিমেশন দিয়ে মিছিল শুরু করবার আগে দমদম চত্বরের বিভিন্ন থানা থেকে অন্তত 7বার 7জন পুলিশ অফিসার আমাকে ফোন করেছেন কি হবে কি না হবে, সব তাদের সাথে কোঅপারেশন করে আমরা এটা করেছি। আপনারা যা করছেন এটা ঠিক হচ্ছে না, এইটা বন্ধ করুন, এখান থেকে বিরত হন। আবার বলছি, মমতার আইন তাকে বাদ দিয়ে জনতার আইন তাতে ফিরুন, সেটাতেই সবার জন্য ভালো হবে। সে মেল তো উনি এই চিঠি পাঠিয়েছেন তার আগেই মেল করে দিয়েছে। আমার ধারণা এইসব মেল টেল পেয়ে, এবং যতদূর জানি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা গত পরশুদিন থেকেই লাগাতার তারা সিপি কে এই বিষয়টার দিকে দৃষ্টি আকর্ষণ করবার জন্য তারা লাগাতার মেল করে গেছে যে এইভাবে হেট মঙ্গারি তৈরি করা হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। এই সমস্ত তৃণমূলের নেতা, বিজেপির নেতারা এই কাজগুলো করছে। এখন সেই সব দেখেই ব্যাপারটাকে চাপা দিয়ে দেওয়ার জন্য উল্টে পুলিশ বিজেপি আর তৃণমূলের মতন করে নিজেরাই দায়িত্ব নিয়ে নিল নাকি যাদবপুর বিশ্ববিদ্যালয়টাকে টার্গেট করার, সেইটা খতিয়ে দেখা উচিত। কারণ রাজ্যের কোন বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পুলিশ আউটপোস্টের প্রয়োজন পড়লো না, হঠাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়তেই প্রয়োজন পড়ছে কেন? যাদবপুর বিশ্ববিদ্যালয়তে বাইরের গুন্ডা নিয়ে ঢুকেছেন তো শিক্ষামন্ত্রী, তাকে ধরুক পুলিশ, তাকে জিজ্ঞাসাবাদ করুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিক। সেটা না নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভেতরে পুলিশ ঢোকানোর চেষ্টা। আমি কালকেও এই কথা বলেছি যে আসলে পুলিশের উর্দি পরে তৃণমূলের বাইরের গুন্ডারা এখন ঢোকবার ছক কষছে, পরিকল্পনা করছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে। এই পুলিশ আউটপোস্ট আসলে তৃণমূলের গুন্ডাদের, বাইরের গুন্ডাদের ভেতরে ঢোকানোর একটা মাধ্যম এবং একটা আশ্রয় হিসেবে পরিগণিত হবে। এই ধরনের কোনো ব্যবস্থার বিরুদ্ধে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা ঐক্যবদ্ধ হয়ে লড়ছে এবং এই লড়াইতে এসএফআই তাদের পাশে আছে, তাদের সাথে আছে। আজাদ কাশ্মীরের যে গ্রাফিতির কথা বলছো তোমরা, গত কয়েকদিন ধরে এই কথাটা আসছে, আমরা দেখেছি, আমরা এর আগেও বলেছি যে ওই দেওয়াল লিখনটি এসএফআই এর নয়। 1 নম্বর কথা, ওই দেওয়াল লিখনটি একটি অন্য সংগঠনের, সেই সংগঠনের নামটাও ওই দেওয়াল লিখনের তলায় জল জল করে লেখা আছে। এমন একটা প্রবণতা আছে, যা কিছু হচ্ছে প্লেস করা যাবে না সেই সব হচ্ছে যে এসএফআই এর ঘাড়ে ফেলে দেয়, এরকম একটা প্রবণতা আছে। এই প্রবণতা থেকে বেরোতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাধীনভাবে মত প্রকাশ করবার অধিকার সকলের আছে। ওটা তৃণমূল দ্বারা পরিচালিত বিশ্ববিদ্যালয় নয়। তৃণমূল দ্বারা পরিচালিত ছাত্র ইউনিয়ন যে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে একেবারে একটা বদ্ধ কুঁয়োতে পরিণত করে রেখেছে সেরকম নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় মত প্রকাশের স্বাধীনতা প্রত্যেকের আছে। কোনো একটি সংগঠন ওই
দেওয়াল তারা ওখানে লিখেছে। আমরা ওই বক্তব্যকে সমর্থন করি না, আমরা আগেও বলেছি এখনো বলছি, কিন্তু ওই বক্তব্যকে সামনে রেখে এখন যে গোটা বিশ্ববিদ্যালয়টার বিরুদ্ধে একটা ঘৃণার পরিবেশ তৈরি করতে চাইছে যারা যারা প্রত্যেক দিন সন্ধ্যেবেলা টক শো আয়োজন করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতন একটা মানে এমন একটি বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয় গোটা দেশের কৃতি সন্তানদের ঠিকানা, সেই বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে যারা ঘৃণার পরিবেশ তৈরি করতে চাইছে সেটাকেও আমরা সমর্থন করি না, এবং তার বিরুদ্ধে যা লড়াই করবার, যত দূর লড়াইতে যাওয়ার তত দূর এসএফআই লড়াইতে আছে, থাকবে। হবেই তো, বললাম তো, উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা বেসিক্যালি তৃণমূল এবং পুলিশের পক্ষে খানিকটা রক্ষা কবচ হয়ে গেল, নইলে এতদিনে নাকানি চোবানি খাওয়া যায়। পুলিশ যে অসভ্যতাটা করছে, গোটা রাজ্য জুড়ে পুলিশকে নাকানি চোবানি খাওয়াতাম আমরা, এটা পরিষ্কার বলছি। 18 তারিখটা পেরোক, তারপর পুলিশকেও বুঝতে হবে যে কোনটা পুলিশের কাজ, সেটা যদি বুঝতে না পারে সেই কাজটা শিখিয়ে দেওয়ার দায়িত্ব এসএফআই এর, সেই এসএফআই সেই দায়িত্ব পালন করে। সেই অ্যাপ ব্যবহার করবার জন্য সবার প্রথম যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ইন্টারনেট পরিষেবা। এই রাজ্যের বেশিরভাগ গ্রামীণ অঞ্চলে সেই ইন্টারনেট পরিষেবা নেই, বা ইন্টারনেট পরিষেবা ব্যবহার করার মতন সামর্থ্য সেই অঞ্চলের মানুষজনদের নেই, এটা রাজ্যের সরকার জানে। কিন্তু তবুও ফ্রি ইন্টারনেট ফর অল, ফ্রি ওয়াইফাই জোন ইন অল ক্যাম্পাসেস আমরা দাবি জানিয়েছিলাম, বিকাশ ভবনে এই দাবি নিয়ে গেছিলাম। যাওয়ার পরে ব্রাত্য বসু সেই কথাই শুনতে চাইলেন না এবং ঠান্ডা মাথায় অপরাধ মনস্ক পুলিশ নামিয়ে দিলেন মারধর করবার জন্য। ফ্রি ইন্টারনেট ছাড়া বা ফ্রি ওয়াইফাই জোন ক্যাম্পাসে, ক্যাম্পাস মানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, এমএসকে, এসএসকে, সব জায়গায় ফ্রি ওয়াইফাই জোন ছাড়া এই ধরনের কোনো অ্যাপই আসলে কোনো কাজ, যা এই অ্যাপের করবার কথা, কোনো কার্যকারিতা তার হবে না, জাস্ট একটা লোক দেখানো গিমিকে পর্যবসিত হবে বলে আমাদের। 2023 সালে ওই কথাটা বলেছিল। তার আগে পার্থ চ্যাটার্জির আমলে একটা বেসরকারি স্কুলের ফি নিয়ন্ত্রণের জন্য রেগুলেটরি বোর্ড তৈরি হয়েছে। সেই বোর্ড একদিনের একটা মিটিং করেছে, সেই মিটিং এর কি পেপার, সেই মিটিং এর মিনিটস আর পাবলিক ডোমেনে কোনোদিন আসেনি। যেদিন এই বোর্ডের প্রথম মিটিংটি হয় সেই দিনই এই রেগুলেটরি বোর্ডের এক্সপায়ারি ডেটটাও নির্ধারিত হয়ে গেছে। 2023 সালে তারপর আবার প্রাপ্ত বসু একদিন উজিয়ে এসে বিধানসভার মধ্যে এইসব বললেন, আবার 2 বছরের মধ্যে কোনো কিছু হলো না। আবার 25 সালে যেই একটু প্রাপ্ত বসু ফাঁপড়ে পড়েছেন, এখন আর মাথা উঁচু করে দাঁড়াতে পারছেন না রাজ্যের মানুষের সামনে, তাই আবার নতুন করে এই কথাটা বলবার চেষ্টা করছেন। যদি করতে পারেন তো খুব ভালো হতো, তাহলে ওনার খানিকটা পাপস্খলন হবে যদি এই ধরনের কোনো ভালো সদুদ্যোগ উনি নিতে পারেন। কিন্তু আমাদের অভিজ্ঞতা বলছে বেসরকারি স্কুলকে বাড়ানো, বেসরকারি স্কুলের রমরমা বাজার করবার বন্দোবস্ত এই রাজ্যের বুকে প্রাপ্ত বসু সরকারি করেছে। সরকারি স্কুলের জন্য পয়সা কমিয়ে দেওয়া, পাবলিক মানি এক্সপেন্ডিচার কমিয়ে দেওয়া, সরকারি স্কুল বন্ধ করে দেওয়া, সরকারি স্কুলগুলোকে মার্চ করে স্কুল কমপ্লেক্সে পরিণত করা, পিপিপি মডেল লাগু করে সেই স্কুল কমপ্লেক্স গুলো বেসরকারি সংস্থার হাতে দিয়ে দেওয়া, আদানি বিদ্যা ট্রাস্টের কাছে দিয়ে দেওয়ার পরিকল্পনা প্রাপ্ত বসুই করেছে। অতএব এখন এইসব কথায় খুব একটা চিড়ে ভিজবে বলে আমার